আচ্ছা, তোমরা যেটা চ্যাপ্টার করছো এখন, সেই চ্যাপ্টারের নাম কি? তাহলে একটা একটা করে জিনিস বুঝবো আমরা। প্রথমে কার্য বুঝবো, তারপরে ক্ষমতা বুঝবো, তারপরে শক্তি বুঝবো, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু অঙ্কও আসে। অর্থাৎ চ্যাপ্টারে তুমি যদি থিওরি ভালো করে না বুঝো তাহলে অঙ্ক বুঝতে পারবে না। 2 নম্বর, যদি অঙ্ক না করো তাহলে চ্যাপ্টারই বুঝলে না। কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং বলের, আমরা বল চ্যাপ্টার তো পড়ে নিয়েছি, বল চ্যাপ্টার যেহেতু পড়ে নিয়েছি অতএব কার্য ক্ষমতা শক্তি তোমার বুঝতে সুবিধা হবে। এদিকে তাকাও, যে কার্য মানে আমরা যদি বলি তাহলে কি বলবো। এদিকে একটু চেপে যাও, তাহলে তুমি দেখতে পাবে। ফিজিক্সের ভাষা এমনি কার্য মানে কি বলবো, কোনো কিছু কাজ করার কার্য বলি, তাই না? কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় কার্য যদি কথা বলি তাহলে দেখো, এই যে বস্তুটা, এর একটা কি আছে, মধ্যবিন্দু আছে না, সেন্টারে একটা বস্তু আছে যেটা ভর কেন্দ্র আমরা বলবো, যেই বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে। দেখবে কোনো একটা বইকে, এই বস্তুটাকে এই জায়গায় যদি হাত দিই তাহলে ব্যালেন্স হচ্ছে না, কিন্তু মিডিলে একটা পয়েন্টে তুমি যদি হাত দাও তাহলে কী হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তো আমি কি করলাম, কোনো একটা বস্তুর উপর আমি ওই বিন্দুতে একবারে বল প্রয়োগ করলাম, ঠিক আছে? বা তুমি যে কোনো জায়গায় বল প্রয়োগ করতে পারো, তাতে অসুবিধা নেই। আমি একটা বস্তুর ওপরে, এই বস্তুর ওপরে একটা বল প্রযুক্ত করলাম, এফ বল, এবং এফ বল প্রযুক্ত করার ফলে এই বস্তুটা পার্টিকুলার একটা ডিস্টেন্স কভার করলো। যেই ডিস্টেন্সটা কভার করছে সেটা হচ্ছে একবারে সোজাসুজি, মানে সরণ হচ্ছে বস্তুটার, এতটা সরে এসছে, বুঝলে? এখান থেকে এইটুকুর যেটা সরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের বই ডি দিয়ে বলেছে, তাহলে আমি ডি বললাম। এটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু, যে বিন্দুতে বলটা কার্যকর হচ্ছে সেটাকে আমরা কি বলবো, বলের প্রয়োগ বিন্দু, ঠিক আছে? এবং এখানে বলের প্রয়োগ বিন্দু আর এখানে বলের প্রয়োগ বিন্দু হাইটটা প্রায় সেম বলবো না, একবারে সোজাসুজি আছে, দেখো। তাহলে এটা হচ্ছে একটা, দেখো এই বলের প্রয়োগ বিন্দুটা কী হচ্ছে, এই বস্তুটা একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট দিকে সরে গেছে, তাই না? তাহলে আমরা যদি বলি যে কার্য মানে কি ফিজিক্সের ভাষায়, তাহলে কার্য মানে হচ্ছে কি ওয়ার্ক, যেটা ইংরেজিতে বলে যে কার্য মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ফিজিক্সের ভাষায় কার্য মানে কি, তাহলে আমরা যদি কার্য বের করি তাহলে কার্য সমান কী করবো, ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে সেটাকে গুণ করে দেবো। প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ, তাকে আমরা কি বলবো, কার্য বলবো, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার যদি বলি যে কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি, তাই না? বল হচ্ছে ভেক্টর রাশি, তাহলে হিসাব মতো তোমরা বলবে যে কার্য স্কেলার ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু কার্য কিন্তু তোমার ভেক্টর রাশি হয় না, কার্য স্কেলার রাশি হয়। কারণ আমরা যে বলটা প্রয়োগ করবো, এই বলটা প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ কোন দিকে হবে আমি জেনে বসে আছি। বস্তুটা সোজাসুজি যেতে পারে, আঁকাবাঁকা পথেও যেতে পারে, যে কোনো পথে, তাই কি না? সেই জন্য আমরা বলবো যে কার্য হচ্ছে গিয়ে, তুমি যেই মুখ বরাবর বল প্রয়োগ করলে সেই মুখ বরাবর বস্তুটা গেল না, অন্য একটা পার্টিকুলার দিক বরাবর যাচ্ছে, ঠিক আছে? বা বল প্রয়োগ করার ফলে বস্তুটা কী হচ্ছে, অনেক সময় কিছু বস্তু কী হয়, জাম করে যায় না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে বস্তুটা সরণ হতেও পারে, নাও হতে পারে। সেই জন্য আমরা কি বলছি যে কার্য হচ্ছে গিয়ে এই যে সরণটা যেটা হচ্ছে সেটা সোজাসুজি হতে পারে, নাও হতে পারে। সেই জন্য আমরা কি বলছি যে কার্য সম্বন্ধে যে প্রযুক্ত বল, বলের প্রয়োগ বিন্দু সরণ, কিন্তু আমরা দূরত্বটা নিয়ে নিচ্ছি। দেখো বস্তুটা এরকমভাবে যেতেই পারে, কিন্তু আমরা কি করবো, একবারে সোজাসুজি দূরত্বটা নিচ্ছি, তাই কিনা বলো? তাহলে সেই জন্য আমরা কি বলছি যে কার্য হচ্ছে গিয়ে তোমার স্কেলার রাশি, যে কার্য একটা, তাহলে দুটো কোশ্চেন পেলাম, যে কার্য মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর কার্য কিন্তু ভেক্টর রাশি না, কার্য হচ্ছে কী হবে, স্কেলার রাশি হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে এবার তোমাকে একক জানতে হবে যে কার্যের একক কী, ঠিক আছে? আচ্ছা, কার্যের একক জানার আগে তার আগে আমরা একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে গিয়ে কার্য পরিমাপ করব কি করে। মোচাটা গেল কোথায়? ঠিক আছে, এবার কার্যের পরিমাপ, আমরা যখন একটা বস্তুর উপর এইভাবে বল প্রয়োগ করলাম, এবার বস্তুটার উপরে বল এইরকমভাবে প্রয়োগ করতে পারি, বস্তুটার উপর বল এরকমভাবে প্রয়োগ করতে পারি। দেখা গেলো এই বরাবর তুমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলো, ঠিক আছে? ঠিক আছে, আর বস্তুটা তুমি যে এইভাবে বল প্রয়োগ করলে বস্তুটার সরণ কিন্তু কোন দিকে হয়েছে, এইদিকে হয়েছে। তাহলে যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকে কি সরণ হয়েছে, হয়নি, ওর সরণ একটা অন্য একটা দিকে হয়েছে, এই বরাবর বস্তুটা এখানে সরে এসছে, এই বরাবর বস্তুটা এখানে সরে এসছে। তাহলে আমরা যদি বলি যে বস্তুটার সরণ কতটা হলো, তাহলে তুমি বলবে যে স্যার সরণ হয়েছে গিয়ে এখান থেকে এইটুকুটা,
এইখান থেকে এইটুকুটা সরণ হয়েছে, তাহলে প্রযুক্ত বল কোন দিকে বলো, কোনি বল প্রযুক্ত করেছি, বস্তুটার সরণ কী হয়েছে কোন দিকে, এদিকে হয়েছে। আমরা ফিজিক্স ক্লাসে একটা জিনিস করেছিলাম, ফিজিক্সের ওই বলগতি চ্যাপ্টারে, যে বলের উপাংশ বের করতে শিখেছিলাম, ঠিক আছে। বলের একটা বলকে আমরা দুটো উপাংশে ভাগ করেছিলাম। কি বলেছিলাম, যে যার সাথে ধরো এর সাথে এইদিকে সরণ হচ্ছে, এইদিকে বল প্রয়োগ করেছো, আর সরণ হচ্ছে এইদিকে, বলের প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে এইদিকে, মানে বস্তুটা এইদিকে সরে যাচ্ছে, এবং এই অ্যাঙ্গেলটা কত হয়েছে, থিটা, ঠিক আছে। আপাতত বুঝে এটা একটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমি কী বললাম, থিটা দিয়ে বললাম। তাহলে সেক্ষেত্রে এই বরাবর যেটা উপাংশ হবে, বলের এই বরাবর যেটা উপাংশ হবে, সেটা হচ্ছে গিয়ে এফ কস থিটা, ঠিক আছে। লাগা কস খাড়া সাইন, এরকমভাবে আমি বলছিলাম, মনে রাখার জন্য জাস্ট। যার সাথে অ্যাঙ্গেল করবে সেটাকে আমরা কী বলবো, কস থিটা অ্যাঙ্গেল করবে, মানে যে যার সাথে অ্যাঙ্গেল করবে, দেখো এই বরাবর অ্যাঙ্গেল আছে না, তাহলে এই বরাবর যে অ্যাঙ্গেল আছে, তাহলে এই বরাবর যেটা উপাংশ হবে সেটা কী হয়ে যাবে, এফ কস থিটা। আর এইদিকে তুমি যদি উঠাতে চাও, তাহলে এইদিকে উপাংশ যেটা হবে সেটা কী হয়ে যাবে, এফ সাইন থিটা। আমরা বলেছিলাম না, একটা বলকে আমরা এইভাবে যদি ভাগ করি দুটো ভাগে, এটা যদি এফ হয় তাহলে এইদিকে কী হয়ে যাবে, এফ কস থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই কস থিটা, এইদিকে কী হয়ে যাবে, এফ সাইন থিটা। আচ্ছা, এই বলটা কী করবে, বস্তুটাকে এইদিকে নিয়ে যেতে সাহায্য করবে, আর এই বলটা বস্তুটাকে কী করবে বলো, উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। একটা ক্রিকেট বলকে যখন আমরা ছুড়ে দিই, তাহলে ক্রিকেট বলটা সামনের দিকে এগোয়, আবার উপরের দিকে জাম্প করে না, তাহলে দুটো বল কাট করছে, একটা বল সামনের দিকে নিয়ে যাচ্ছে, একটা বল কোন দিকে নিয়ে যাচ্ছে বলো তো, উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, যে যদি কোনো একটা বল যেই দিকে বস্তুটার সরণ হচ্ছে তার সাথে যদি অ্যাঙ্গেল করে থিটা, তাহলে সেই বরাবর ওই বলের যেটা মান পেয়ে যাবো সেটা কত হয়ে যাবে, এফ কস থিটা। বুঝতে পারলে, এই জিনিসগুলো তোমাদের বইয়ে লেখা আছে, আমি শর্টে শুধু বলে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা বলের মান আমরা কী করে, মানে এক্ষেত্রে আমরা কৃতকার্য কী করে বের করব। তাহলে কৃতকার্য বের করার নিয়ম কি বলেছিলাম, ফোর্স ইন্টু কি, ডিসপ্লেসমেন্ট, তাই না। এবার আমাকে বলো, ফোর্স তো ভেঙে গেছে গো, দেখো এই বরাবর, দেখো বস্তুটাকে বল প্রয়োগ করেছে এদিকে, কিন্তু গেছে কোন দিকে, এদিকে গেছে, তাই না। তাহলে ফোর্স এদিকের যে উপাংশ সেটা কোনটা হচ্ছে বলো, এফ কস থিটা না, বলো এফ কস থিটা ইন্টু কী হয়ে গেল, ডি। তাহলে কোনো একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে বস্তুর সরণ না হয়ে ওর সাথে অ্যাঙ্গেল করে বস্তুর সরণ হচ্ছে, তাই না। যেদিকে বল প্রয়োগ করলাম সেই দিকে বস্তু না গিয়ে দেখো অন্য একটা দিকে যাচ্ছে, তাই না, এবং তার সাথে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হয়ে যাবে, এফ কস থিটা ইন্টু ডি। বুঝতে পারলে, তাহলে কৃতকার্য যদি অ্যাঙ্গেল করে নেয়, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল কৃতকার্যের মান কত হয়ে যাবে, যদি থিটা যেদিকে বল প্রয়োগ করবো সেই দিকে বস্তুর সরণ না হয়ে যদি অন্য কোনো দিকে হয়, তাহলে তার সাথে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মান কত হয়ে গেল, ডব্লু সমান হচ্ছে এফ কস থিটা ইন্টু ডি। বুঝতে পারলে, ডব্লু সমান হচ্ছে এফ কস থিটা ইন্টু ডি। যদি অ্যাঙ্গেল থাকে তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো, এফ কস থিটা ইন্টু ডি। আর যদি অ্যাঙ্গেল না থাকে তাহলে আমরা কি ইউজ করবো, ডব্লু সমান হচ্ছে এফ ইন্টু ডি। এটা হচ্ছে কি তোমাদের সূত্র, ঠিক আছে, বই লেখা দেওয়া আছে। এবার আরেকটা জিনিস বললাম যে কার্য হচ্ছে কি তোমার স্কেলার রাশি, দুটো জিনিস হয়ে গেল। 3 নম্বর জিনিস এবার আমরা যেটা বলবো যে কার্যের সিজিএস একক এবং এসআই একক, ঠিক আছে। কার্যের সিজিএস একক হচ্ছে গিয়ে আর্ক, সিজিএস একক যদি আমরা বলি কার্যের, তাহলে তোমরা বলবে যে স্যার কার্যের সিজিএস একক হচ্ছে আর্ক, ঠিক আছে। অনেকে এরকমভাবে লেখে ই আর জি। কার্যের সিজিএস একক হয়ে গেল আর্ক। এবার একটা জিনিস বলো, এই আর্গের যদি আমরা বলি, কার্যের এককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গিয়ে পরম একক, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার অভিকর্ষজ বা অভিকর্ষীয়, ঠিক আছে, অভিকর্ষীয় একক। তাহলে কি বললাম, কার্যের দুটো একক, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে গিয়ে তোমার অভিকর্ষীয় একক, ঠিক আছে। কার্যের দুটো একক, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে গিয়ে তোমার অভিকর্ষীয় একক। তাহলে এরকম কেন হলো, দুটো আলাদা আলাদা আমাকে এরকম একক নিতে হলো কেন, কার্যের এরকম আমাকে দুটো আলাদা আলাদা একক কেন নিতে হলো, একটা অভিকর্ষী একক বলছি, একটা সিজিএস একক বলছি, এরকম কেন নিতে হলো বলো। হ্যাঁ, দুটো একক, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষী একক। একটা বস্তুকে যদি আমরা, শোনো, এই একটা বস্তু ছিল, এই বস্তুকে যদি আমরা ভূমি থেকে উপরের দিকে উঠাই, তাই না, ভূমি থেকে যদি উপরের দিকে উঠাই তাহলে তোমার কষ্ট হবে না, এরকম কষ্ট কেন হচ্ছে, বা আমরা যদি সিঁড়ি দিয়ে যদি 10 তলা উপরে উঠি তাহলে আমাদের কষ্ট হচ্ছে, তো তাহলে এরকম কষ্ট হওয়ার কারণ কি, যে পৃথিবী একটা বল দিয়ে আমাদের নিচের দিকে আকর্ষণ করছে, তাই না। একটা অভিকর্ষীয় জনিত একটা বল নিচের দিকে কী করছে, সবসময় কার্য করছে, বলে তো আপেলটা পড়েছিল, তাই না, বলো, বলে তো একটা জিনিস উপর থেকে কী হচ্ছে, নিচে পড়ছে, আর যদি না হতো তাহলে উপরে থেকে যেত, কত মজা হতো, তাই কি না। তাহলে ওটা হচ্ছে কি ব্যাপার, যে কাউকে একটু উপরে তুললাম, ও সারা জীবন ওরকম থেকে গেল, আবার ওকে টেনে নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে।
ফুটবল মারলাম, ফুটবল ওরকমভাবে চলেই যাচ্ছে সোজা, নিচে আর নামছে না। হ্যাঁ, তো অভিকর্ষে বলের জন্য এরকম হচ্ছে। সেই জন্য আমরা কি করলাম, অভিকর্ষে একক নিলাম, যে কোনো একটা বস্তুকে যদি আমরা অভিকর্ষে বলের বিরুদ্ধে উপরে তুলি অথবা যদি উপর থেকে নিচে ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রেই দেখো সেই জিনিসটা যেটা হচ্ছে অভিকর্ষে বলের বিরুদ্ধে হচ্ছে না, হয় অভিকর্ষে বলের কী হবে, দিকে হবে, মানে উপর থেকে তুমি যদি ফেলো, অভিকর্ষে বলটা সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে কার্যকর হচ্ছে, তাহলে হয় একটা দিকে কার্যকর হচ্ছে আর নাহলে একটা কী হবে, বিরুদ্ধে কার্যকর হবে। তাহলে অভিকর্ষে বল যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, কোন এককটা নিব, অভিকর্ষে একক। মানে একটা বস্তুকে যদি উপরে উঠাই অথবা নিচে নামাই তাহলে সেক্ষেত্রে কোন এককে করব, অভিকর্ষে এককে। কিন্তু পরম একক মানে কি, পরম একক মানে হচ্ছে কোনো একটা বস্তু কোনো একটা লেয়ারের উপরে আছে এরকম, আর এই বস্তুটাকে বল প্রয়োগ করলাম, বস্তুটা সামনের দিকে এগোলো, তাই কি না? তাহলে এক্ষেত্রে তুমি কার্য করেছো, তাহলে এটা আমরা কী করবো, কোন একক দিয়ে করবো, পরম একক। যখন দুটো বস্তু পয়েন্ট অফ কন্ট্যাক্টে থাকবে, একে অপরের সাথে লেগে থাকবে, তখন আমরা কোন একক করবো, সেটা হচ্ছে পরম এককে। তাহলে পরম এককে আমরা যদি বলি যে কার্যের যেটা একক সেটা কী হবে, আর্গ হবে। বোঝা গেল? এবার তোমাদের যদি বলি যে আর্গ, এই যে পরম এককে হচ্ছে আর্গ, সিজিএস পদ্ধতিতে আমরা বললাম আর্গ, তাহলে এসআই পদ্ধতিতে কি, এসআই পদ্ধতি হচ্ছে জুল। জুল হচ্ছে একজন বৈজ্ঞানিকের নাম, এসআই পদ্ধতি জুল। এবার আমি যদি তোমাদের বলি, ঠিক আছে, এবার আমি যদি তোমাদের বলি যে আর্গের সংজ্ঞা কি, ঠিক আছে, আর্গ মানে কি, এবার আমি যদি তোমাদের বলি যে আর্গ মানে কি, তাহলে আমরা এখন কি করছি, এই যে কার্যের সিজিএস এবং এসআই একক যেটা বললাম, এটা কোন এককে, কোন ইসে বললাম, পরম এককে বললাম, তাই না? এটা পরম এককে বললাম, এগুলো সব কিন্তু আসবে। আচ্ছা এদিকে তাকাও, এদিকে প্লিজ ফোকাস অন দিস। কী বলেছে দেখো, এক আর্গের কথা যদি বলি, তোমাদের বললাম যে এটা তো এক আর্গ তো একটা কার্য, তাই কি না বলো? কার্য মানে কি, প্রযুক্ত বল আর বলের প্রয়োগবিন্দুর সরণ, প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দুর কী বলো, সরণ। তাহলে আমি যদি বলি এক আর্গ, এটার মানে কি, এক আর্গ মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপরে তুমি এক ডাইন বল প্রয়োগ করেছিলে, ঠিক আছে, কোনো একটা বস্তুর উপরে, এদিকে তাকাও নাহলে বুঝতে পারবে না, কোনো একটা বস্তুর উপরে তুমি কী প্রয়োগ করেছিলে, এক ডাইন বল প্রয়োগ করে, সব সংজ্ঞাতে লিখে দেওয়া আছে, এক আর্গ কি, এক জুল কি, ওগুলোই আমি বলছি যে কোনো একটা বস্তুর উপরে আমি এক ডাইন বল প্রয়োগ করলাম, আর এক ডাইন বল প্রযুক্ত করার ফলে বস্তুটার সরণ যেটা হলো সেটা কতটা হলো, সেটা হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। গাইজ সেদিকে তাকাও, কোনো একটা বস্তুর উপর এক আর্গ বল প্রয়োগ করলাম এবং এক আর্গ বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ যেটা হলো এক ডাইন ইন্টু বস্তুটার যে সরণ যেটা হলো কত হচ্ছে 1 সেমি। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা, এই যে কৃতকার্য, এই যে কৃতকার্য, এটাকে আমরা কী বলবো, এক আর্গ বলবো। তাহলে এক আর্গ সমান হচ্ছে এক ডাইন ইন্টু হচ্ছে কি তোমার 1 সেন্টিমিটার, ঠিক আছে। এক আর্গ মানে কি, যে কোনো একটা বস্তুর উপরে এক ডাইন বল প্রয়োগ করলাম, এই এক ডাইন বল প্রযুক্ত করার ফলে বস্তুটার যেটা সরণ হলো সেটা হচ্ছে কত, 1 সেমি। তাহলে এক আর্গ মানে হচ্ছে 1 ডাইন সেমি, তাই কি না বলো? এক আর্গ মানে কি গো, 1 ডাইন সেমি। এবার যদি বলি যে কার্যের এসআই একক, আমরা কি বলেছি, জুল বলেছি না? তাহলে এবার আমি 1 জুলের মান বের করছি। শোনো 1 জুলের মান কি হচ্ছে দেখে নাও, 1 জুল মানে হচ্ছে গিয়ে 1 নিউটন বল প্রয়োগ করলাম কোনো একটা বস্তুর উপরে, আর যার ফলে বস্তুটার সরণ যেটা হলো সেটা হচ্ছে কি বলো, 1 মিটার, ঠিক আছে। এবার তোমরা জানো যে 1 নিউটন মানে কত, 10⁵ ডাইন, আর 1 মিটার মানে কি গো, 100 সেন্টিমিটার। 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এবার আমাকে একটা জিনিস বলো, 10⁵ ডাইন, এখানে কটা শূন্য, 5টা শূন্য, আর এখানে কটা শূন্য গো, 2টো শূন্য, তাই না? তাহলে 5টার 2 কটা হয়ে গেল, 7টা ডাইন সেমি হলো না? এবার আমাকে একটা জিনিস ভালো করে বলো তোমরা, যে 1 ডাইন সেমি মানে কি, এক আর্গ না? 1 ডাইন সেমি মানে কি, এক আর্গ। এটাকে আমি এরকমভাবে লিখতেই পারবো, 1 ডাইন সেমি, কোনো কিছু না, এখানে 1 লিখে দিলাম, ঠিক আছে, লেখাই যায়। তার মানে এক সংক্ষেপে তুমি কি বলতে, 1 লিখতে পারো, না লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1 ডাইন সেমির মান কত বেশি, এক আর্গ পেয়েছি না? তাহলে ডাইন সেমিকে যদি আর্গে করি তাহলে আমরা কী করবো, এখানে কী লিখবো, বুঝতে পারলে? কারণ ডাইন সেমি মানে কি গো, আর্গ না? তাহলে আমরা কী পেলাম, 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ, বুঝতে পারলে? তাহলে কী পেলাম, কার্যের সংজ্ঞা, কার্য হচ্ছে কি তোমার স্কেলার রাশি। 2 নম্বর হচ্ছে যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র কী হবে, ডব্লিউ সমান হচ্ছে গিয়ে এফ কস থিটা ইন্টু ডি, তাই না? কার্যের আমরা পরম একক এবং অভিকর্ষ এককের কথা বললাম, দুটো এককে আমরা কার্যের মান নির্ধারণ করতে পারবো, ঠিক আছে। পরম এককে কী হচ্ছে তোমার, পরম এককে যদি আমরা বলি সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী হবে, আর্গ হবে। এসআই পদ্ধতিতে কার্যের একক কী হবে, জুল হবে। এক আর্গের মান কত, এক আর্গ মান হচ্ছে 1 ডাইন ইন্টু 1 সেমি। কোনো বস্তুর উপরে 1 ডাইন বল প্রয়োগ করলে যদি বস্তুটির প্রয়োগ বিন্দুর সরণ কত হয় 1 সেমি, তাহলে সেই
কার্যকে আমরা কি বলবো, এক আর্ক বলবো। কোনো বস্তুর ওপর, আর 1 জুল মানে কি, কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ কত হয়, 1 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে সেই কার্যটাকে আমরা কি বলবো, 1 জুল বলবো, তাই কি না? এবার আমি কি করলাম, 1 জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক বের করলাম, কি পেলাম ফাইনালি, 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার কত 7 আর কি করে পেলাম, 1 জুল মানে হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার, 1 নিউটন মানে তোমরা করে এসছো সেটা 10 টু দি পাওয়ার কত হয় 5 ডাইন হয় ইন্টু 100 সেমি, 2টো শূন্যে 5টা শূন্য 7টা শূন্য, তাহলে 100 10 টু দি পাওয়ার কত হচ্ছে 7 ডাইন সেমি। আর ডাইন সেমি মানে কী হয়ে গেল তোমার এক আর্ক হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? এইটুকু দেখো তোমাদের বই থেকে। এবার দেখে নাও, এক হচ্ছে কার্যের পরিমাপ বলতে কী বোঝো, ঠিক আছে, কার্যের সংজ্ঞা। 2 হচ্ছে সব থেকে তার থেকেও বেশি ইম্পর্টেন্স, পরীক্ষাতে 2 নম্বরে যদি দেয় কার্যের পরিমাপ করবে কি করে, বা কার্যের পরিমাপ বলতে কী বোঝো, ঠিক আছে। তাহলে কার্যের পরিমাপ মানে দেখো, বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফল দ্বারা আমরা কার্যের পরিমাপ করি, অর্থাৎ কৃতকার্য সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। পাশে ছবিটা দিয়ে দিবে, ছবিটা দিয়ে বলে দিবে ডব্লিউ সমান হচ্ছে এফ সমান হচ্ছে ডি, এটা যেখানে ডব্লিউ হচ্ছে কৃতকার্য, এফ হচ্ছে প্রযুক্ত বল, ডি হচ্ছে সরণ, এখান থেকে এইটুকু, ঠিক আছে। হ্যাঁ, ছবিটা পাশে যদি বলে দেয় তাহলে খুব ভালো। কিন্তু 3 নম্বরের কোশ্চিন দিয়েছে কার্যের পরিমাপ করব কি করে, তাহলে সেক্ষেত্রে কার্যের পরিমাপের দেখো স্কেলার রাশি পর্যন্ত বলা আছে না, কার্য হচ্ছে একটি স্কেলার রাশি, তার উপরে দেখো কি হয়ে গেল যে ডব্লিউ সমান হচ্ছে সরণ ইন্টু বলের অভিমুখে বলের উপাংশ আছে না, ওই পর্যন্ত তোমাদের যদি 2 নম্বর বা 3 নম্বর দেয় তাহলে এইটুকু একটু গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। কার্য মানে কী হয়ে গেল তখন, বল ইন্টু বলের অভিমুখে কী হয়েছে দেখো, সরণের অভিমুখে বলের উপাংশ লেখা আছে না, কার্য সমান হচ্ছে সরণের অভিমুখে যেদিকে সরণ হচ্ছে সেই বরাবর আমাকে উপাংশটা বের করতে হবে। মানে কী করলাম, ওই যে আগের করেছিলাম না, এফ কস থিটা ইন্টু ডি, ঠিক আছে, ওটা বললে হবে না, বলে এই পর্যন্ত একটু বলার চেষ্টা করবে। কৃতকার্য সমান হচ্ছে প্রযুক্ত বল, বলের প্রয়োগ বিন্দু সরণ। আর যদি তোমার হয়ে যায় যে যদি উপাংশ থাকে মানে অ্যাঙ্গেল যদি হয় থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, কৃতকার্য সমান হচ্ছে সরণ ইন্টু বলের অভিমুখে বলের উপাংশ পর্যন্ত তোমরা লিখবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে মেইনলি কৃতকার্যের পরিমাপ আমরা কীভাবে করছি, কৃতকার্য মানে যে প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। কার্য একটি স্কেলার রাশি হয়ে গেল। আচ্ছা, কার্যের পরম এককে আমরা পড়ে নিয়েছি, পরম এককে আমরা কী বললাম, আর্গ, এক আর্গের সংজ্ঞা মুখস্থ করবে। আর এসআই পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতিতে কী হচ্ছে জুল। আচ্ছা, জুল মানে কি, জুলকে সংক্ষেপে কী বলে, নিউটন মিটার বলে। জুলকে সংক্ষেপে আমরা কী বলবো, নিউটন মিটার বলবো, কারণ 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ হয় তাহলে সেই জন্য সংক্ষেপে বলছে নিউটন মিটার। তাহলে এক আর্গের সংজ্ঞা করবে আর 1 নিউটন মিটারের সংজ্ঞা বা 1 জুলের সংজ্ঞা করবে। এখান থেকে 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ বেরিয়েছে, ওই দেখো তোমাদের বই করে দেওয়া আছে, দেখো 1 জুল মানে 1 নিউটন ইন্টু 10 টু দি পাওয়ার 1 মিটার, 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন 100 সেমি, যেটা বই করে দেওয়া আছে সেটা আমি করেছি। এবার আমরা চলে এসো কার্যের অভিকর্ষে এককে, ঠিক আছে। আচ্ছা, অভিকর্ষে একক কী বলেছে দেখে নাও। অভিকর্ষে একক যেটা বলেছে 1 গ্রাম, প্রথমে বলেছে গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার, এটা হচ্ছে কি তোমার সিজিএসএ। এসআই তাহলে কি, গ্রামের জায়গাতে কি আসবে কিলোগ্রাম, সেন্টিমিটার জায়গাতে কি আসবে গো মিটার, এটা ইংরেজিতে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে যে কার্যের অভিকর্ষে একক বলো এসআই এককে, তাহলে কী করবে গ্রাম সেন্টিমিটার। সিজিএস পদ্ধতি যদি বলে তাহলে গ্রাম সেন্টিমিটার, এসআই পদ্ধতি যদি বলে তাহলে কী হচ্ছে গ্রাম কিগ্রা মিটার, ঠিক আছে। এবার এগুলোর সংজ্ঞা আছে। গ্রাম সেন্টিমিটার মানে কি, দেখো তোমাদের বই বলেছে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে আমরা কি করব, অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি উপরে তুললে যে পরিমাণ কৃতকার্য, তার মানে গ্রাম সেন্টিমিটার মানে কি 1 গ্রাম সেমি, এর মানে হচ্ছে 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য, ঠিক আছে। তাহলে কৃতকার্য মানে কি বলো, এই দিকে তাকাও, কৃতকার্য মানে কি, কৃতকার্য মানে হচ্ছে ফোর্স ইন্টু কী গো ডিসপ্লেসমেন্ট, তাই না। ডব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু ডি। তুমি কী করবে, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে কোথায় নিয়ে যাবে, অভিকর্ষে বলের বিরুদ্ধে নিয়ে যাবে, কতটা নিয়ে যাবে 1 সেন্টিমিটার, তাই না। তাহলে বস্তুটা হচ্ছে কি, তাহলে তোমাকে বল কতটা কার্য করতে হচ্ছে, দেখো এদিকে তাকাও, বল মানে কি, শোনো এদিকে তাকাও, এটা হচ্ছে বস্তুটার ভর হচ্ছে ধরে নাও এম, ঠিক আছে। তাহলে এর উপরে যেটা অভিকর্ষজনিত যেটা যেই বল দ্বারা বস্তুটাকে পৃথিবী নিজের দিকে কার্যকর টানবে সেটা হচ্ছে কি কত এমজি।
তাই না? যেই বল দ্বারা বস্তুটাকে পৃথিবী নিজের দিকে টানবে সেটা কত হয়ে যাবে? mg, ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। তাহলে আমাকে 1 গ্রাম ভর মানে 1 গ্রাম ভর বলেছে। 1 গ্রাম ভর মানে কি? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য সেটা হচ্ছে 1 গ্রাম ভর। সংখ্যার সাথে মেলাও। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য সেটা হচ্ছে 1 গ্রাম ভর। কিন্তু আমাকে যদি 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে নিয়ে যেতে 1 সেমি, অভিকর্ষীয় বলের বিরুদ্ধে 1 সেমি নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য সেটা হচ্ছে 1 গ্রাম সেমি। কিন্তু 1 গ্রাম সেমির যদি মান বের করতে চাই তাহলে আমরা কী করে করব? আচ্ছা, ফোর্স মানে কি? দেখো ডব্লু সমানে যে ফোর্স মানে কি? mg না? তোমরা করেছিলে না যে বল মানে কি হচ্ছে ভর ইন্টু কী করেছিলে বলো? ত্বরণ করেছিলে। তাহলে এখানে যেটা ত্বরণ সেটা হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ, তাই না? তাহলে অভিকর্ষীয় ত্বরণ যদি হয় তাহলে কী হয়ে গেল? m ইন্টু কী আসবে? ভরের সাথে জি আসবে ইন্টু কী হচ্ছে বলো? ডি। তাহলে এবার দেখো আমি এখানে বের করছি 1 গ্রাম সেমির মান বের করছি। 1 গ্রাম সেমি মানে কি? 1 গ্রাম ভরের কোনো বস্তু মানে কৃতকার্য বের করছি। কৃতকার্য বের করার এটা তো একটা কৃতকার্য, তাই কি না? এটা একটা কী গো? কৃতকার্য। কৃতকার্য মানে কি পেলাম? কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু কী বলো? বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু সরণ। বল মানে আবার কি পেলাম? ভর ইন্টু ত্বরণ, তাই না? ইন্টু কী হচ্ছে বলো? ঠিক তোমাকে মানটা মনে রাখতে হবে। ভর কত আছে? 1 গ্রাম ভরের কোনো বস্তু, তাই না? ত্বরণের মান কত? 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। কতটা নিয়ে যাবে? 1 সেমি। কতটা নিয়ে যাবে? 1 সেমি। তার মানে কী পেয়ে গেলাম? 1 গ্রাম সেমি মানে এটা 1 গ্রাম সেমি, যেটা আমরা কৃতকার্য বলছি। 1 গ্রাম সেমি কৃতকার্য মানে কি? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে কতটা নিয়ে যাব? 1 সেমি নিয়ে যাবো। তাহলে দেখো যে 1 গ্রাম সেমি মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে কি? m ইন্টু জি ইন্টু ডি। তাহলে এটা ক্যালকুলেশন করে এটা পেলাম। তোমাকে শুধু মানটা মনে রাখতে হচ্ছে। তুমি গুণ করো তো। 981 সাথে 1 যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে? 981 এদিকে তাকাও ইন্টু সেমি। এখান থেকে এইটুকুকে আমরা কি বলবো? গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারকে আমরা কি বলবো গো? ডাইন বলবো। তার মানে অ্যাকচুয়ালি এটা আমাকে মনে রাখতে হচ্ছে যে 1 গ্রাম সেমি কৃতকার্য মানে কত? 981 ডাইন সেমি। বোঝা গেল ব্যাপারটা? 1 গ্রাম সেমি কৃতকার্য মানে কি? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে, অভিকর্ষে বলের মান কত? 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। কতটা নিয়ে যাবে? 1 সেমি। ক্যালকুলেশন করে কত পেলাম? 981। দেখো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার সমান আমরা জানি এটা ডাইন হয়। কোথায় পড়েছিলাম বলো তো? বল ও গতি চ্যাপ্টারে। তাহলে ডাইন সেমি হয়ে গেল। তাহলে একই রকমভাবে তোমাকে আমি যদি বলি যে 1 কেজি মিটার, তাই না? 1 কিগ্রা মিটার, এটাও কি একটা কৃতকার্য। এই কৃতকার্যের সংজ্ঞাটা কি? যে 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা কতটা নিয়ে যাব? 1 মিটার নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য। ঠিক আছে? এটা ধরো 1 কেজি ভরের কোনো বস্তু আছে, এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে এখান থেকে আমি কতটা নিয়ে যাব? 1 মিটার নিয়ে যাব। তাহলে 1 মিটার নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটা হচ্ছে কি তোমার 1 কিগ্রা মিটার। তাহলে 1 কিগ্রা মিটারের মান তুমি যদি বের করো, এটাও তো একটা কৃতকার্য বলো, তাই কি না? এটাও একটা কৃতকার্য। কৃতকার্য মানে কি? এফ ইন্টু, দেখো এফ ইন্টু ডি। আবার এফ ইন্টু ডি মানে কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ, তাহলে এফ ইন্টু মানে কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডি। কত কেজির আছে? 1 কেজি। অভিকর্ষ ত্বরণ তাহলে কত লাগবে? 9.8 টন। দেখো এখানে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার ছিল, এখানে 9.8 টন মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডি মানে কত নিয়ে যাবে? 1 মিটার। ডি মানে 1 মিটার। এবার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি হয়ে গেল? 9.8 টন, দেখো কিগ্রা মিটার সেকেন্ড স্কোয়ার, আর এখানে কি হয়ে গেল? মিটার হয়ে গেল, তাই না? সবগুলো একের সাথে সবগুলো গুণ করলাম, একের সাথে 9.1 আর এখানে 1 গুণ করলে তো এটাই আসবে, শুধুমাত্র একগুলো বসে গেল। এটা মানে কি? এটা মানে ভালো করে বলো। নিউটন করি না? নিউটন কি হয়ে গেল? মিটার। ঠিক আছে? এটা সমান আমরা পেয়ে গেলাম নিউটন মিটার। আর নিউটন মিটার মানে একটু আগে মানে কি বললাম? নিউটন মিটারকে জুল, তাই না? নিউটন মিটারকে কি বললাম? জুল বললাম। আমরা বললাম না যে 1 জুল মানে কি? 1 জুল মানে হচ্ছে 1 নিউটন বল প্রয়োগ করলে, আর যার ফলে বলের প্রয়োগ বিন্দু সরণ কত হলো? 1 মিটার। এটাকে আমরা কি বলেছিলাম? নিউটন মিটার। ঠিক আছে?
তাহলে কি পেয়ে গেলাম দেখো, 1 কিলোগ্রাম মিটার যেটা কৃতকার্য সেটার মান কত 9.8 জুল। আর এখানে 1 গ্রাম সেন্টিমিটার যেটা কৃতকার্য সেটা হচ্ছে কত 981 ডাইন সেমি। এই দুটোর মান তোমাদের বই থেকে মনে রাখবে তোমরা। দেখো তোমাদের বই ডিটেলসে বলে দিয়েছে, আমি ওটাকে একটু আলাদাভাবে বলে দিলাম তোমাদের, বের করে দেয়নি, আমি শুধু বের করে দিলাম। ঠিক আছে, তাহলে তোমাদের শুধুমাত্র মান মনে রাখতে হচ্ছে 1 কিলোগ্রাম মিটার মানে কত 9.8 কত হবে জুল হবে। ঠিক আছে, আর তোমাকে যদি বলি 1 গ্রাম সেমি সেটার মান কত হবে 981 ডাইন সেমি। এবার তোমাকে সংজ্ঞাটা মুখস্থ করতে হচ্ছে যে 1 গ্রাম সেন্টিমিটার বলতে কী বোঝো, অথবা কিলোগ্রাম মিটার বলতে কী বোঝো, বই দেওয়া আছে না কিলোগ্রাম মিটার, তাহলে এটা তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবার দেখো কি বলেছে, কার্যের প্রকারভেদ বলেছে, এনার্জি পাচ্ছ? এবার আমরা কার্যের প্রকারভেদটা করে তারপরে আজকে এই চ্যাপ্টারটা ক্ষমতা পর্যন্ত যাবো না, শুধু এইটুকুটাই পড়বো, তারপরে ম্যাথ করবো। চলো এবার শোনো, আমি শুধু সংক্ষেপে বলে দিচ্ছি। কার্যের প্রকারভেদ মানে আমরা কি করব, কার্যকে দুই ভাগে ভাগ করবো, একটা বলের দ্বারা কার্য, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, একটা হচ্ছে বলের দ্বারা কার্য, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তুমি একটা জিনিস বলো, বলের দ্বারা কার্য মানে কি? একটা বস্তুকে আমি নিচ থেকে, দেখো এখান থেকে উপরে যদি নিয়ে যাই, এখান থেকে যদি উপরে নিয়ে যায়, তাহলে কী হচ্ছে, এদিকে একটা বল কার্যকর হচ্ছে না, নিচের দিকে তার বিরুদ্ধে নিয়ে যাচ্ছ, তাহলে এটা কী হয়ে গেল, বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, যেতে চাইছে না তারপরে তুমি জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছ, এটা হচ্ছে গিয়ে তোমার কি বলের বিরুদ্ধে কৃতকার্য। কিন্তু একটা বস্তুকে দেখো 10 তলার উপর থেকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে ইজিলি পড়ে যাবে না? যেদিকে বল কার্যকর হচ্ছে সেদিকে বস্তুটা পড়ছে না, তাহলে এটা হচ্ছে বলের অভিমুখে কৃতকার্য। তাহলে সেই জন্য কী হচ্ছে, একটা হচ্ছে বলের দ্বারা কার্য, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বল দ্বারা কার্য মানে কি, যেই দিকে বল যাচ্ছে সেই দিকে বস্তুটাকে ছেড়ে দিলে চলে গেল, তাই না? এটা হচ্ছে বল দ্বারা কৃতকার্য। যেদিকে বল কার্যকর হচ্ছে তার বিপরীত দিকে বস্তুটাকে নিয়ে যাচ্ছে, তো এটা কী হয়ে গেল, তোমার বলের বিরুদ্ধে কার্য। একটা 5 কিলোর বস্তা তুমি কি করবে, এখান থেকে 5 তলার ছাদের উপরে নিয়ে যাবে, তাহলে নিচ থেকে চালাতে কতটা শক্তি লাগবে বলো তো? অনেক শক্তি লাগবে, তাই কি না? যাবে ঠিক, ক্রেনের মাধ্যমে তোমাকে চালাতে হবে, তাহলে চলে যাবে ঠিক। 10 কিলো বা 50 কিলোর বস্তা কথা বলছি, কিন্তু ওই 50 কিলো এটা তাহলে কী হয়ে গেল, বলের বিরুদ্ধে কৃতকার্য হয়ে গেল, তাই না? বল নিচের দিকে কার্য করেছে, তুমি 50 বস্তাটাকে 5 জন মিলে ধরে চালিয়ে দিলে 2 তলা ছাদের উপরে। ওরা আবার কি করবে, ওদেরকে পরিশ্রমই করতে হবে না, 50 কিলোর বস্তাকে ছালো নিচে পড়ে গেল, তাহলে এটা কী হয়ে গেল, বলের দ্বারা কৃতকার্য, তাই কি? আরে পড়বে কি না, ওরকম বস্তা নিব, তুমি কি ভাবছো? তাহলে এটা কী হয়ে গেল, বল দ্বারা কৃতকার্য। আর বলের বিরুদ্ধে মানে কৃতকার্য, বুঝতে পারলে ব্যাপারটা? এবার দুটোর ক্ষেত্রেই কিন্তু মানটা সেম। এই শোনো, দুটোর ক্ষেত্রে তুমি এইভাবে একটা বস্তুকে নিয়ে গেছো 5 কিলোর বস্তাকে উপরে, একতলা বিল্ডিংয়ের উপরে, আর কেউ উপর থেকে শুধুমাত্র ছেড়ে দিল, দিয়ে কী হলো, বস্তুটা নিচে পড়লো। দুটোর ক্ষেত্রেই যে কৃতকার্যের মান কিন্তু সেম। এটাও তো কৃতকার্য করেছে, তাই কি না বলো? এটাও একটা কৃতকার্য, আবার এটাও একটা কৃতকার্য, দুটোই সেম, কিন্তু কৃতকার্যের মান কী হবে, সেম হবে, শুধুমাত্র অভিমুখটা কী হচ্ছে, আলাদা হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এবার সেটাই আমরা বের করব, কীভাবে বের করছি দেখো। একটা বস্তু এখানে আছে, ভূমিতে আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভূমিটা। এবার এই লেয়ারে আমি নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো বস্তুটাকে, ঠিক আছে, এখানে নিয়ে এলাম। তাহলে এখান থেকে এইটুকু বস্তুটার যেটা হাইট সেটা হচ্ছে কি, ধরে নাও h, ঠিক আছে, এদিকে দেখাও, এখান থেকে এইটুকুর যেটা হাইট সেটা হচ্ছে কত, h। বস্তুটার ভর কত, m, বস্তুটার ভর কত, m। তাহলে আমরা কি বললাম, কৃতকার্য কত হচ্ছে, কৃতকার্য মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্স মানে কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, ত্বরণ মানে কোন ত্বরণটা লাগবে এখানে বলো, অভিকর্ষ ত্বরণ। জি কোন দিকে কাজ করছে, নিচের দিকে না, জি হচ্ছে নিচের দিকে কার্য করছে, আর বস্তুটাকে কোন দিকে নিয়ে যাচ্ছ, উপরের দিকে নিয়ে যাচ্ছ। তাহলে এটা এই যে কার্যটা সেটা কী হচ্ছে, বলের বিরুদ্ধে কৃতকার্য না, বলের বিরুদ্ধে কৃতকার্য। এইদিকে তাকাও, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। একটা বস্তুকে আমি নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এখান থেকে কত উচ্চতা নিয়ে যাচ্ছি, এই উচ্চতা পর্যন্ত, যেদিকে জি কার্যকর হচ্ছে তার বিপরীত দিকে বস্তুটাকে নিয়ে যাচ্ছি, তাই না, ত্বরণের বিপরীত দিকে। তাহলে কৃতকার্যের মান কী হয়ে গেল, ডব্লু সমান হচ্ছে এফ ইন্টু ডি। এফ মানে কি, এফ মানে হচ্ছে গিয়ে তোমার প্রযুক্ত বল, বলের প্রয়োগ বিন্দু, এফ মানে হচ্ছে গিয়ে তোমার ভর ইন্টু কি, ত্বরণ। এফ মানে বল, তো বল মানে কি, ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, আমি লিখে দিচ্ছি,
বল মানে কি হয়ে গেল, ভর ইন্টু ত্বরণ। আর এটা হচ্ছে কি কি উচ্চতা, ডি মানে কি, ডি মানে কি উচ্চতা। তাহলে ভর মানে কত আছে বলো, এম। ত্বরণ মানে কোন ত্বরণটা, জি, নিচের দিকে কার্যকর হচ্ছে, তাহলে জি। আর উচ্চতা মানে কতটা, এদিকে তাকাও, উচ্চতা মানে এইচ। তাহলে কৃতকার্যের মান কি হয়ে গেল বলো, এম জি এইচ। কৃতকার্যের মান কত পেয়ে গেলাম, এম জি এইচ। বোঝা গেল ব্যাপারটা? কৃতকার্যের মান যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এম জি এইচ। আবার এই বস্তুটাকে শোনো, এই বস্তুটাকে যদি আমি এই উচ্চতা থেকে ভর কত এম, তাই তো, জি কোন দিকে কার্যকর হচ্ছে, এদিকে, আর বস্তুটা কী করছে, এদিকেই কার্যকর, ঠিক আছে। বস্তুটাকে তুমি উপর থেকে নিচে পেলে, যেদিকে জি কার্যকর হচ্ছে সেদিকে বস্তুটাকে ছুড়ে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মান কী হয়ে যাবে, কৃতকার্য মানে কি বলো, ভর ইন্টু ত্বরণ ইন্টু কত, উচ্চতা। কৃতকার্য মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স মানে কি, ভর ইন্টু ত্বরণ, তাই না। তাহলে ভর মানে কত এম, উচ্চতা ত্বরণ মানে কত জি, আর উচ্চতা মানে কত গো এইচ। শুধু দুটোর মধ্যে পার্থক্য কী আছে, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য, আর এটা বলের দ্বারা কৃতকার্য। বোঝা গেল ব্যাপারটা? বেশ, তাহলে তোমাদের বই দেওয়া আছে বলের দ্বারা কৃতকার্য, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। সংজ্ঞাটা পড়ে একটু হালকা করে পড়ে নিও, বেশ, তাহলে হলো। এই তো লেখা আছে পয়েন্ট করে, বলের দ্বারা কৃতকার্য, 3-4টা লাইন দেওয়া আছে না, সংজ্ঞা দেওয়া আছে পরে। বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বলের ওইমুখী হয়, তাহলে বলা যায় যে বল দ্বারা কৃতকার্য হয়েছে। বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম, আর বলের প্রয়োগ বিন্দু সরণ, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বলের ওইমুখী হয়, বলের ওইমুখী মানে এখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে একটা বল, এদিকে দেখো, যেদিকে, শোনো ভালো করে ব্যাপারটা বোঝো, এটা অভিকর্ষের ত্বরণটা নিচের দিকে কার্যকর হচ্ছে, ঠিক আছে। অভিকর্ষের ত্বরণ জনিত একটা বল নিচের দিকে কার্যকর হচ্ছে, তুমি বস্তুটাকে উপরে নিয়ে গেলে, তাহলে এটা হচ্ছে বলের বিরুদ্ধে। অভিকর্ষের ত্বরণ জনিত বল নিচের দিকে কার্যকর হচ্ছে, তুমি বস্তুটাকে নিচে নিলে, তাহলে এটা কী হচ্ছে, বলের দিকে, ঠিক আছে। তাহলে ওই জিনিসটা বলা আছে, একটা হচ্ছে বলের দ্বারা কৃতকার্য, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। বোঝাতে পারলাম? পরের দিকে চলে এসো। আচ্ছা, এবার পরের দুটো, আচ্ছা এখানে এটা তোমরা 8-6-7 লাইন আছে, তোমরা এটা পড়ে নিও। একটা স্প্রিংকে যদি আমি টানি, এই শোনো, একটা স্প্রিংকে যদি টানি, তাহলে সেক্ষেত্রে কী কৃতকার্য হচ্ছে, অবশ্যই কৃতকার্য হচ্ছে, কারণ স্প্রিংকে টানা মানে কি, স্প্রিংয়ের মধ্যে দেখো একটা বল প্রযুক্ত করছো, স্প্রিংয়ের যে কণাগুলো দেখো, সেটা একটা গার্ডারকে তুমি যদি টানো, তাহলে গার্ডারের কী হচ্ছে, দৈর্ঘ্যে বাড়ছে না, তাহলে বল হচ্ছে, মানে বল আর বলের প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে, তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা স্প্রিংকে টানি বা সংকুচিত করি বা প্রসারিত করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, কৃতকার্য হচ্ছে। আচ্ছা, একটা বেলুনকে যদি ফোলানো হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য হচ্ছে, সেখানে হচ্ছে, কারণ তুমি বল প্রযুক্ত করছো, বল প্রযুক্ত করলে দেখবে ওখানে সরণ হয়, ভিতরের যে তোমার জিনিসটা, ইনস্ট্রুমেন্টটা থাকে, সেটাকে চাপ দিলে নিচের দিকে নামে না, ওটা হাতলের মতো থাকে না, প্রেসার দিয়ে আমরা, প্রেসার দিলে কী হচ্ছে, নিচের দিকে নামে, তো তার ফলে কী হচ্ছে, বেলুনটা ফুলছে, হাওয়াটা এসে বেলুনটাকে ফোলাচ্ছে। তাহলে তুমি বল প্রয়োগ করছো এবং হাতলটার কী হচ্ছে, একটা সরণ হচ্ছে না, তাহলে প্রযুক্ত আর বলের পরিবর্তন সরণ, তাহলে ওটা সেই জন্য আমরা কী বলবো, যে পাম্পার দিয়ে যে বেলুন ফোলানো, সেটা হচ্ছে গিয়ে একটা কৃতকার্য। স্প্রিংয়ে যে টানছো, সেটাও একটা কৃতকার্য। তাহলে এগুলো তোমরা দেখে নিবে, ঠিক আছে। এবার আমাকে আর দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে কখন বল কার্য করে না, আর 2 নম্বর হচ্ছে কার্যহীন বল। ওই একই জিনিস, কখন বল কার্য করে না আর কার্যহীন বলটা শুধুমাত্র আজকে বুঝবো, ঠিক আছে, দিয়ে তোমাদের ছেড়ে দেবো, ম্যাথ করাবো, ঠিক আছে। আচ্ছা, কখন বল কার্য করে না এবার দেখে নাও। একটা হচ্ছে কৃতকার্য মানে কি বললে বলো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না, এদিকে তাকাও, ঘুম পাচ্ছে তোমাদের। কৃতকার্য মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে কৃতকার্য ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট পেলাম, আমি বলতে চাইছি যে ডব্লুর মান কখন 0 হবে, ডব্লু সমান 0 কখন হবে, এদিকে তাকাও গো, ডব্লু সমান 0 কখন হবে জিজ্ঞাসা, ঠিক আছে। তাহলে তোমরা বলবে ডব্লু সমান 0 কখন হবে, আমাকে বলবে। একটা জিনিস দেখো, যদি আমরা এরকম করি যে ডি এর মান কিনে নিলাম, 1 নম্বর ইকুয়েশানে আমি যদি ডি এর মান 0 বসাই, এদিকে তাকাও তো, 1 নম্বর ইকুয়েশানে যদি আমরা ডি এর মান 0 বসাই, তাহলে কী হয়ে যাচ্ছে, ডব্লু সমান এফ ইন্টু 0, মানে কত হয়ে গেল, 0 হয়ে গেল না। ডব্লু মানে কি, এফ ইন্টু ডি, ডি এর মান কত বললাম, 0 বসালাম, তাহলে কৃতকার্যের মান কত হয়ে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে কৃতকার্যের মান যে 0 পেয়ে গেলাম, কি করে পেলাম, আমাদেরকে সরণ কী করতে হয়েছে, 0 করতে হয়েছে, তাই না। সরণ কী করতে হয়েছে, 0 করতে হয়েছে। তার মানে কি, একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলাম, তোমরা যে তোমাদের পিছনে যে দেওয়াল আছে, দেওয়ালটায় তোমরা ধাক্কা মারছো, ঠিক আছে, কিন্তু দেওয়ালের কি সরণ হচ্ছে, দেওয়ালটায় তোমরা ধাক্কা মারছো কিন্তু দেওয়ালের কি সরণ হচ্ছে না। তাহলে এখানে তোমার কৃতকার্যের মান কত, এখানে তোমার কৃতকার্যের মান হচ্ছে কি 0। তাহলে কোনো বস্তুর ওপর, এই শোনো,
কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম কিন্তু প্রযুক্ত বলের মানে যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত করলে সরণ যদি উৎপন্ন না হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে বলছি নাকি, সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো যে কৃতকার্য হয়নি বা কৃতকার্যের মান কত পেয়েছি, 0 পেয়েছি। যেই বস্তুর উপরে বল প্রয়োগ করবো সেই বস্তুর যদি সরণ না হয় তাহলে কৃতকার্য কী করে হবে, তাই না? তাহলে 1 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম যে যদি সরণ 0 হয় তাহলে কৃতকার্য কী হবে, 0 হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, তোমাদের বই খুব সুন্দর করে লিখে দেওয়া আছে আর আমি খুব সুন্দর করে বললাম। 2 নম্বর দেখো যে যদি f এর মান 0 হয়ে যায়, f 0 হলে হবে না, f 0 হলে কী করেছে দেখো তো, 0 × d মানে কী পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম না। এদিকে দেখাও গো, যদি আমরা বল প্রয়োগ করি, যদি আমরা বল প্রযুক্তই না করি তাহলে সরণ কী করে, কৃতকার্য কী করে হবে, বল যদি প্রযুক্ত না করো তাহলে কৃতকার্য কী করে হবে। এরকমও হতে পারে। আর একটা মজার জিনিস হচ্ছে যে হয় তুমি বল প্রযুক্ত করিও না, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত, 0, কারণ কৃতকার্য মানে প্রযুক্ত বল আর বলের প্রয়োগ বিন্দু সরণ। এইরকমও আছে যে বল প্রযুক্ত করছি কিন্তু বলের যেটা উপাংশ পেয়েছি সেই উপাংশের মান 0 হয়ে গেছে। এবার দেখো ব্যাপারটা, হয় বল প্রযুক্ত করেনি বলে কৃতকার্য কী হয়েছে, 0 হয়েছে, আর না হলে আমরা বলেছিলাম না যে ডব্লু সমান আছে কী গো, f cos θ ইন্টু f cos θ d, তাই না, f cos θ। এবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে উপাংশ যেটা পেলাম, ধরে নাও এই যে উপাংশ আমরা পেলাম, থেটার মান যেটা হয়েছে, বলটা প্রযুক্ত করলাম এদিকে, ঠিক আছে, এদিকে তাকাও, বলটা প্রযুক্ত করলাম এদিকে আর এদিকের উপাংশ হচ্ছে এদিকে বের করেছি, এটা হচ্ছে f বল, এদিকে উপাংশ কত পেয়েছি, f cos θ, কথা না, এদিকে তাকাও, এই যে থেটার মান যেটা আছে, এই যে থেটা যেটা আমরা নিয়েছি, এই যে থেটা, এই থেটার মানটা যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। কী করে হচ্ছে 0 দেখে নাও, f cos 0 বলছি 90 ডিগ্রি যদি হয়ে যায়, কারণ কসের 90 ডিগ্রি ভ্যালু তোমরা জানবে 0 হয়, কসের 90 ডিগ্রি ভ্যালু এটা আমরা মনে রাখবো যে cos 90 ডিগ্রি ভ্যালু কত আসবে, 0 আসবে। cos 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি কখন হয়, ধরে নাও তুমি কী করছো, হাতে একটা সুটকেস নিয়েছো, ঠিক আছে, তোমার হাতে একটা এই হচ্ছে সুটকেস, এটা হচ্ছে তোমার হাত, ঠিক আছে, হ্যাঁ ধরে নাও এটা হচ্ছে হাত, ঠিক আছে, আর তুমি কোন দিকে হেঁটে যাচ্ছ, তুমি সামনের দিকে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, তাহলে তো এই শোনো তোমার সরণ দেখো, সুটকেসের সরণ কোন দিকে হচ্ছে বলো, 2 রকমভাবে বলতে পারো, সুটকেসের সরণ কোন দিকে হচ্ছে, সামনের দিকে হচ্ছে না, হচ্ছে তো, সুটকেসের সরণ সামনের দিকে হাত দিয়ে নিয়ে যাচ্ছি, আর সুটকেসের উপরে যে বলটা, সুটকেসের তো একটা ওজন আছে গো, তাই না, সুটকেসে তো একটা ভর আছে, ভর থাকলে কী হবে, অভিকর্ষী ত্বরণের জন্য একটা ওজন হবে, ওজন মানে কি তো বল, ওজন মানে কি ফোর্স ইন্টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই না, তাহলে এম, সুটকেসের ভর হচ্ছে এম, আর ত্বরণটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে, অভিকর্ষী ত্বরণ, তাই না, অভিকর্ষী ত্বরণ জি কোন দিকে কাজ করছে, নিচের দিকে, তাহলে এম ইন্টু জি, তাহলে এর উপরে যেটা বল প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি কত, সেটা হচ্ছে এমজি বল। তাহলে এদিকে তাকাও, সুটকেসের ভরের জন্য একটা বল নিচের দিকে কার্যকর হচ্ছে আর সুটকেসের সরণ কোন দিকে হচ্ছে, সামনের দিকে, দেখেই বুঝতে পারছি এটা একটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এরকম দুটো রেখা একবারে সোজাসুজি যদি থাকে এরকম এর সাথে, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কত পেয়ে যাব, কৃতকার্যের মান 0 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী বললাম যে কৃতকার্য তাহলে কীভাবে 0 হতে পারে, হয় বল প্রযুক্ত করি না তাহলে কৃতকার্য কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু আমরা যে বলের উপাংশটা যেটা পাচ্ছি, মানে সেক্ষেত্রে সরণ দেখো কী পেলাম, যে সরণ এবং বলের যদি মধ্যে যদি অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়, সরণ এবং বলের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো এখানে বলেছে একটা উদাহরণ যে সুটকেসের সরণের দিক অভিকর্ষে বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, শেষের দিকে, সুটকেসের একবার শেষের দুটো লাইন, সুটকেসের সরণের ওই মুখ অভিকর্ষে বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে সেই জন্য কী হচ্ছে, সরণের ওই মুখে বলের উপাংশ কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে কৃতকার্যের মান কত, 0, কারণ সরণের ওই মুখে বলের উপাংশের মান কত আসবে, 90 ডিগ্রি থাকার জন্য 0 আসবে, ঠিক আছে। আচ্ছা এটা তো হয়ে গেল। এবার লাস্ট কি বলেছে, তাহলে এই দুটো তোমরা যে কখন বল কার্য করে না, দুটো পয়েন্ট আছে না, এটা আমি পরের দিন লিখতে দেবো যে কখন বল কার্য করে না, এই যে দুটো পয়েন্ট তোমাদের দেওয়া আছে সেটা কিন্তু আমি লিখতে দেবো, কখন বল কার্য করে না আছে তো নাকি, এই দুটো জিনিস কিন্তু আমি লিখতে দেবো। আচ্ছা এর সাথে সাথে আর একটা জিনিস তোমরা সংজ্ঞাটা শুধু লাস্ট জেনে রাখবে, যে সেটা হচ্ছে কি কার্যহীন বল বলতে কী বোঝো, কার্যহীন বল। তাহলে দেখে নাও কার্যহীন বল, আমরা কি বললাম যে কার্যহীন বল মানে কি, বলের মানটা কী হয়ে যাবে গো, 0 হয়ে যাবে,
কার্যহীন আর বলের মানটা 0 করার জন্য দুটো উপায় ছিল, হয় আমরা কি করব, সরণটাকে 0 করব, আর না হলে সরণ যেদিকে হচ্ছে এবং বল যেদিকে হচ্ছে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। সূর্যের চারিদিকে এরকম হচ্ছে না, সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরছে এদিকে, তাহলে এদিকে একটা বল কার্যকর হচ্ছে তো, সূর্য পৃথিবীকে টানছে এদিকে, আর পৃথিবীর সরণ দেখো প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে, কিন্তু কোন দিকে হবে, সামনের দিকে হচ্ছে। তাহলে এদের মাঝখানের যেটা অ্যাঙ্গেল সেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই যে যখনই 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাবে, যখনই 90 ডিগ্রি হয়ে যাবে তখন সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাবো, একটু আগে বললাম যে সেটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, বলের মান কত, কৃতকার্যের মান কত চলে আসবে, 0 চলে আসবে। তাহলে সেই জন্য সংজ্ঞাতে কীভাবে বলেছে দেখো, যে বল বস্তুর গতির অভিমুখে, যে বল একটা বল, তাহলে এটা হচ্ছে বল, যে বল বস্তুর গতির অভিমুখে, যে বল বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করে, দেখো এটা হচ্ছে এদিকে একটা বল কার্যকর হচ্ছে, সূর্য কী করছে, পৃথিবীকে টানছে, এদিকে একটা বল কার্যকর হচ্ছে, আর পৃথিবীর সরণ কোন দিকে হচ্ছে, সামনের দিকে। তাহলে এইদিকে বল এদিকে টানছে আর এদিকে সরণ কোন দিকে হচ্ছে, সামনের দিকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। সেই জন্য বললাম যে বল বস্তুর গতির অভিমুখের সাথে 90 ডিগ্রি কোণ করবে সেই বলকে আমরা কি বলবো, কার্যহীন বল। তাহলে কার্যহীন বলের যদি সংজ্ঞা চাই তাহলে তোমরা ডিরেক্টলি বলবে যে বল বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করে তাকে আমরা কার্যহীন বলবো। এই কার্যহীন বলের ধারণা থেকে আমরা কি বললাম, কখন বল কার্য করে না, দুটো জিনিস বললাম না, হয় সরণ 0 হয়ে গেছে, নাহলে কী হয়ে গেছে গো, বল 0 হয়ে গেছে। বল 0 হওয়ার জন্য কী হতে পারে, দুটোভাবে হতে পারে, হয় বলই প্রযুক্ত হচ্ছে না, আর না হলে আরেকটা জিনিস বলতে পারি যে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে কৃতকার্য কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে উদাহরণটা তোমরা দেখে রাখবে, উদাহরণটা সূর্যের চারিদিকে যে দেখো বলা আছে, পৃথিবীর আবর্তনকালে পৃথিবীর ওপর ক্রিয়াশীল সূর্যের মহাকর্ষ বল বা অভিকেন্দ্র বল, এর অভিমুখে পৃথিবীর সরণ অভিমুখ পরস্পরের সাথে অবিলম্ব। তা এক্ষেত্রে অভিকেন্দ্র বল কোনো কার্যকর নয়, কার্যে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন ফলে কোনো কার্য হয় না, সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনকালে সেই জন্য কোনো কার্য হচ্ছে না। তাহলে তোমাকে বলবে যে কার্যহীন বল বলতে কী বোঝো, 2 নম্বর বলবে ব্যাখ্যা করো বা ব্যাখ্যা করো যে সূর্যের চারিদিকে, আচ্ছা বা এরকম বলতে পারে যে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনকালে বলের মান 0 হয় কেন, বা কৃতকার্যের মান 0 হয় কেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখান থেকে ব্যাখ্যা করবো, তোমরা একটু ভালো করে এইটুকু পড়ে এসো।